নমস্কার বন্ধুরা, এতদিন ধরে আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মানদা দেবীর লেখা তার নিজের আত্মজীবনী শিক্ষিতা পতিতার আত্মচরিত। এখন শোনাচ্ছি সেই আত্মচরিতের শেষ পর্ব। তার লেখা থেকে আমরা সমসাময়িক কলকাতা, স্বদেশী আন্দোলন এবং বাংলাদেশের বিভিন্ন কথা জানতে পারি। শুনতে আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের পছন্দের গল্পগুলো অবশ্যই শেয়ার করে নিন বন্ধু বান্ধব, পরিচিত বা আত্মীয় স্বজনদের সঙ্গে, যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি শিক্ষিতা পতিতার আত্মচরিতের শেষ পর্ব। সোনাগাছিতে আসিবার পর আমার উপার্জন অনেক কমিয়া যায়। শরীরও নানা রোগাক্রমণের ফলে ক্রমশ ক্ষীণ ও দুর্বল হইতে থাকে। ঘর ভাড়া, খাওয়া পড়া, ঠাকুর চাকর, ঔষধাদি বাবদে বহু টাকা আমার খরচ হইত। পূজা পার্বণও কিছু করিতাম, বিশেষত সরস্বতী পূজা আমার কখনো বাদ যাইত না। আমার রোজগারে আর কুলাইয়া উঠিত না। একজন উকিল ও একজন ব্যারিস্টার আমার ঘরে আসিত। ইহারা আইন ব্যবসায়ে যেমন পরস্পর সহযোগী ছিল, আমার কাছেও সেইভাবেই যাওয়া আসা করিত। আমাদের পতিতা নারী সমাজের একটা রীতি এখানে উল্লেখ করিতেছি। বাবুর বন্ধু বা পরিচিত ব্যক্তির সহিত কুভাবে আসক্ত হওয়া পতিতা নারীর পক্ষে নিন্দার বিষয়। অবশ্য প্রলোভনের বশীভূত হইয়া অনেক বেশ্যা গোপনে এই নিয়ম পদদলিত করিয়া থাকে, কিন্তু পতিতা সমাজে তাহার দুর্নাম রটে। ভদ্র সমাজে অনেক সময় যে সকল বন্ধু বিচ্ছেদ দেখা যায়, তাহার কতকই বেশ্যাপল্লীর বাবু ও বন্ধু লইয়া ঘটে। এমনকি ইহার ফলে মারামারি খুনোখুনি পর্যন্ত হইয়া যায়। আমি অভাবে পড়িয়া অর্থলোভে এই দুই বন্ধুকে প্রণয়ী রূপে গ্রহণ করিয়াছিলাম। তাহাদের মধ্যেও কোনো প্রতিদ্বন্দ্বিতার ভাব দেখি নাই। আমার এই প্রকার কার্যের জন্য পতিতারা অনেকে আমায় নিন্দা করিত। আমি ভাবিতাম, সমুদ্র যার শয়ন, শিশির বিন্দুতে তার কি ভয়। পতিতাই যখন হইয়াছি, তখন কলঙ্কের পসরা তো মাথায় নিয়াছি। বলিদান নাটকের পাগলির সেই গানটি মনে পড়ে, কলঙ্ক যার মাথার মণি, লুকানো প্রেম তারই সাজে। নরকে যখন ডুবিয়াছি, তখন একেবারে ইহার গভীর তলায় যাইয়া দেখি পরতে পরতে কত রকমের স্রোত প্রবাহিত হইতেছে। ক্রমশ দেখিলাম এই উকিল ব্যারিস্টার বাবুদের পরিচয়ে দু একজন উঁচু দরের লোক আমার ঘরে উপস্থিত হইলেন। তাহাদের নিকট অনেক টাকা পাইলাম। আমার মাথায় এক নূতন ফন্দি আসিল। আমি জানিতাম কলিকাতায় অনেক বড় বড় লোকের কাছে এই উকিল ব্যারিস্টারদের যাতায়াত ও আলাপ পরিচয় আছে। সেই সকল বড় লোককে আমার ঘরে আনিবার জন্য আমি ইহাদিগকে নিযুক্ত করিলাম। কথা রহিল, টাকার অর্ধেক তাহারা দুইজনে পাইবে। আমি এবারে খাঁটি বেশ্যা হইলাম। রামবাগানে থাকিতে নিম্ন শ্রেণীর লোকেরা রাস্তা হইতে দু একটি বাবুকে ফুসলাইয়া আমার ঘরে আনিত। পুলিশ কমিশনার তেগট সাহেবের শাসনে তাহাও বন্ধ হইয়া গিয়াছিল। কলিকাতা শহরে ভদ্রলোকও বেশ্যার দালালি করে তাহা জানিতাম। কোনো কোনো পতিতা নারীর নিকট আমি ভদ্রলোক দালাল রাখিবার পরামর্শ পাইয়াছিলাম, কিন্তু তখনও আমার বিবেক ও নীতিজ্ঞান একটু ছিল বলিয়া তাহা পারি নাই। আজ পাপ পথের শেষ সীমায় আসিয়া হৃদয়ের অবশিষ্ট সৎ ভাবটুকুকে পদদলিত করিতে আমি আর ইতস্তত করিলাম না। আমার উকিল ও ব্যারিস্টার দালাল দুইটি বেশ চতুর ও বুদ্ধিমান। দালালি কার্যে তাহারা খুব পটু। দিনের পর দিন তাহারা আমার ঘরে বড় বড় লোক আনিতে লাগিল। কেহ উচ্চশিক্ষিত জমিদার পুত্র, কেহ রাজনীতিক নেতা, কেহ খ্যাতিনামা চিকিৎসক, কেহ সমাজ সংস্কারক, কেহ ধনী ব্যবসায়ী। ইহাদের মধ্যে প্রৌঢ় ও বৃদ্ধের সংখ্যাই অধিক। বাংলাদেশের বাহিরের লোকও আসিতে লাগিল। 4-5 মাসের মধ্যেই আমার হাতে কিছু টাকা জমিল। আমার দালালরাও প্রচুর অর্থ পাইল। আমি আমার মনের দিকে চাহিয়া দেখিলাম আমি কত ক্ষুদ্র, কত হীন হইয়াছি।
নিত্য মিথ্যাচার, প্রতিদিন প্রতারণা, কেবল অর্থলোলুপতা। ইহার ফলে আমার হৃদয় যেন সাপদ সংকুল অরণ্যের মতো হইয়া উঠিল। দর্পণে মুখ দেখিয়া বুঝিলাম আমার সে লাবণ্য নাই, সে কান্তি নাই। নরকের ঘৃণিত ছবি যেন ফুটিয়া বাহির হইয়াছে। বয়োবৃদ্ধির অনুপাতে সোনাগাছিতে আবার আমার গ্রাহক অনুগ্রাহকের সংখ্যা দিন দিন হ্রাস পাইতে লাগিল। কিন্তু দুর্দিনের সে সূত্রপাতেও আমার ওই উকিল ব্যারিস্টার বন্ধু আমাকে ত্যাগ করেন নাই। ইহাদিগের পরামর্শে আমি স্থান ত্যাগপূর্বক ভবানীপুরে আসিয়া নূতনভাবে জীবিকা অর্জন আরম্ভ করিলাম। মনস্তত্ত্ববিদগণ জানেন এবং দীর্ঘকাল এই ব্যবসা উপলক্ষে আমিও এ অভিজ্ঞতা অর্জন করিয়াছিলাম যে জগতে যাহা সুলভ ও সহজপ্রাপ্য তাহা প্রকৃতপক্ষে সুন্দর হইলেও তত মোহজনক হয় না, কিন্তু যাহা দুষ্প্রাপ্য ও সর্বাপেক্ষা দুর্লভ তাহাই সমধিক প্রলোভনের বস্তু। আমি ভবানীপুরে একটা সুরম্য ভবনে মিস মুখার্জি নামে ব্যারিস্টার সাহেবটির শ্যালিকা রূপে সাধারণের দুষ্প্রাপ্য হইয়া আসর জমাইবার চেষ্টা করিতে লাগিলাম। ফলও ফলিল। বাল্যে এবং কৈশোরে বিদ্যা অর্জন করিয়াছিলাম। পরে মানব সমাজের নানা স্তরের নানা প্রকার জীবের সহিত অবাধ মিলনে মনুষ্য হৃদয়ের অতি গূঢ় তত্ত্ব ও সংগ্রাম করিতে সক্ষম হইয়াছিলাম। সুতরাং মিস মুখার্জি রূপে যখন সভ্য বন্ধু মহলে হাস্যরসিকতার অভিনয় করিতাম, যখন আপ টু ডেট সাজসজ্জার হাবভাব বিলাসে বিগত প্রায় যৌবনশ্রীর নূতন সংস্করণ লুব্ধ লোকচক্ষুর সম্মুখে ধরিতাম, যখন পার্কে হাত ধরাধরি করিয়া ভগিনীপতি ব্যারিস্টারের সঙ্গে সান্ধ্য সমীরণ উপভোগ করিতাম, যখন একটিমাত্র কটাক্ষে অপরিচিতকে পরিচিতের পর্যায়ভুক্ত করিয়া বাটিতে আনিয়া স্বহস্তে পরিপাটিরূপে চা পান করাইয়া পরিতৃপ্ত করিতাম ও সঙ্গলিপ্সার দুর্দম্য বেগ তাহাদের হৃদয়ে সৃষ্টি করিয়া পরম তৃপ্তি লাভ করিতাম, যেন আমার হৃদয়ের সে আবিল স্বার্থদুষ্ট রূপ কাহারও নয়নপথে পড়িত না, বরং ঊর্ণনাভের বিস্তৃত জালে তাহারা আবদ্ধ হইয়া আমার সহিত নিভৃত আলাপের অনুসন্ধান করিতেন। অবশ্য বলিতে হইবে, আমিও কাহাকেও, যাহার যখন উদয় হইত তিনি যে আমার হৃদয় কমলের একমাত্র ভৃঙ্গ এবং অন্য সকলকেই মরীচিকা লইয়া ফিরিতে হইবে তাহাও বুঝাইয়া দিতাম। কত সতীত্বের ভানি করিয়াছি, আজ তাহা স্মরণ করিলেও হাস্য সম্বরণ করিতে পারি না। একদিন সন্ধ্যার সময়ে সম্মুখে টিপয়ের একদিকে মিস্টার গোস্বামী ও অপরদিকে প্রফেসর চৌধুরী, উভয়েই ধনী, উভয়ই সুপুরুষ। আমি হারমোনিয়ামটি অঙ্কে স্থাপন করিয়া বেশভূষার পারিপাট্যের পরিবর্তে ইচ্ছাকৃতভাবে একটু অযত্নের ভাবে উন্মাদনা বৃদ্ধি করিয়া গান ধরিয়াছিলাম। আজি অভিসার রজনী, কোথা সে আমার, কত দূরে তার দেখা পাবো বলো সজনী। প্রেমের কমল ফুটেছিল তারই আলোক রেখার পরশে, দিন দিন করি বিতানু জীবন তাহারই পাবার হরষে। মিস্টার গোস্বামী বলিলেন, এখন বলুন তো কে সেই ভাগ্যবান? আমি বলিলাম, সে একটি মানস পুরুষ, একটি আদর্শ প্রণয়ী, বাস্তব জগতের কোনো প্রাণী না হইতেও পারে। এমন সময়ে মিস্টার চৌধুরী আমার পশ্চাৎ দিকে অঙ্গুলি নির্দেশপূর্বক বলিলেন, ওই যে সেই পুরুষ প্রবর আপনি আসিয়াই ধরা দিল। আমি ফিরিয়া চাহিতেই দুজনে উচ্চহাস্য করিয়া উঠিলেন। আমি দেখিলাম আমার উকিলবাবুর সহিত আধুনিক সমাজের একটি নিতান্ত অচল বেশধারী অর্ধবয়স্ক মানিক। আহা, তাতে ছিল নাকি? ঘড়ি, চেন, গন্ধতেল, আতর, চশমা, ছড়ি, শাল, ফুলমোজা, পানে পানে ফাটা ফাটা একজোড়া ঠোঁট, মুখের মতো চলন বলন এবং যাহা কিছু অশোভনীয় তার সবই। তিনি আসিয়াই বলিলেন,
আমরা বাহিরে দাঁড়াইয়া অনেকক্ষণ ধরিয়া আপনার অপ্সরা কণ্ঠ শুনিতেছিলাম। এরকম আরেকবার শুনেছিলাম, ওহ, বহুদিনের কথা, এই কলিকাতা রামবাগানের মতি বিবির বাড়ি। আমি পূর্ববঙ্গের একজন পাট ব্যবসায়ী। আমার পয়সা খায়নি এমন মেয়ে মানুষ শহরে কম, কিন্তু আজ তোমার বাড়ি যা শুনলাম, জীবনে আর কোথাও তা শুনব না। তোমার কানাচার ছাড়ব না। এরা কারা? এই কথা বলিয়াই তিনি একটি গিনি দিয়ে আমাকে সম্মানিত করিলেন। তাদের ভাব দেখিয়া আমি একটা ঘৃণাসূচক ইংরেজি শব্দ উচ্চারণপূর্বক উঠিয়া দাঁড়াইয়া হাঁকিলাম, দারোয়ান, দারোয়ান, দারোয়ান। হাজির হইলে বলিলাম, ইসকো নিকাল দেও। পরে নিজেই সে কার্যের ভার লইয়া তাহাকে আমার সঙ্গে আসিতে ইঙ্গিত করিলাম এবং রাস্তার ধারে গেটের কাছে আনিয়া বিদায় দিলাম। বলিলাম, আমি তোমারই, তবে সময় বুঝিয়া কথা কহিতে হয়। যারা বসিয়াছিলেন তারা আমাকে সহদরার মতো দেখেন। ক্রমশই রাত্রি অধিক হইতে লাগিল। দুজনেই নাছোড়বান্দা, উভয়েরই ধৈর্যের সীমা নাই। মিস্টার গোস্বামী পকেট হইতে হ্যামিল্টনের বাড়ির তার সোনার সিগারেট কেসটি টেবিলের উপর রাখিয়া দিলেন। আমি কেস হইতে সবগুলি বাহির করিয়া একটি কাগজের মোড়কে বন্ধ করিয়া কেসটি আলমারি বদ্ধ করিয়া বলিলাম, অন্তত ওই মূল্যবান জিনিসটির অনুরোধেও আপনাকে প্রতি সন্ধ্যায় একবার মিস মুখার্জির শরণাগত হতে হবে। কেবল যেদিন হতে মিস মুখার্জিতে আপনার স্নেহের অভাব দেখব, সেই দিন এটা আবার ফিরে পাবেন। মিস্টার গোস্বামী একটু বিহ্বলভাবে আমার দিকে চাহিয়া বলিলেন, সেটা কি কখনো সম্ভব হবে? আপনাকে ভুলব? মিস্টার চৌধুরী হাসিয়া বলিলেন, তাহলে কেসটি মহাশয়ের পকেটে প্রত্যাবর্তনও আর করল না দেখছি। মিস্টার গোস্বামী তার সিগারেট কেসটির অসদ্গতির জন্য অনুতপ্ত হইয়া একটু নীরব ভাব অবলম্বন করিতেই আমি একটু আঘাত করিলাম। বলিলাম, কিরকম, বড় বাড়ির কথা ভাবছেন নাকি? তিনি বললেন, সে আবার কি? আমি বললাম, লায়ন্স ডেনে একটা বিউটিফুল কাবের শিকারে যাবেন ভাবছেন তো? তিনি হোয়াট আ ফিকশন বলিয়া যাইতে উদ্যত হইলেই মিস্টার চৌধুরী বলিয়া উঠিলেন, বাট ফ্যাক্টস আর মোর স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। অর্থাৎ বাস্তব জগতের ঘটনাগুলি কল্পনা রাজ্যের অদ্ভুত ব্যাপার অপেক্ষাও অধিকতর আশ্চর্যজনক হইয়া থাকে। মিস্টার গোস্বামীর অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই আমার যেন একটু শিরপীড়া বোধ হইতে লাগিল। আরেকটি অসুখ, যাকে প্যালপিটেশন অফ হার্ট, হৃৎপিণ্ডের ধড়ফড়ানি বলে, সেই রোগটি সময় বুঝে দেখা দিল। দুরাত্মার ছলের অভাব নাই। আমি বেশ একটু যেন কাতর হইয়া সোফায় অঙ্গ ঢালিয়া দিলাম। আর উফ, লাইটটা কি স্ট্রং বলিয়া আর্তনাদ করিয়া উঠিতেই মিস্টার চৌধুরী নিঃশব্দে আলোকটি সুইচ অফ করিয়া দিলেন। তখন চাঁদের কিরণ ঘরে আসিয়া পড়িয়াছিল। মিস্টার চৌধুরী আমার নিকটে তার চেয়ারখানি টানিয়া আনিতেই আমি তার হাতটি টানিয়া আনিয়া বুকের উপর রাখিয়া বলিলাম, আহ মিস্টার চৌধুরী, আজ গোস্বামীকে কিরকম জব্দ করেছি বলুন তো। 300 টাকার কেসটি যে হজম করলাম, এটি অবশ্য বুঝতে বাকি নেই। আরও কি আসবে বলুন? তিনি যেমন একটা উত্তর দিতে যাইবেন, এমন সময়ে তার হাতের আংটিটা খুলিয়া লইয়া বলিলাম, আপনাদের উভয়েরই আজ পরীক্ষা। ত্যাগের আছেই ভাই প্রণয়ের গদি কাটে বলিয়া গুনগুন করিয়া একটু সুর তুলিলাম, ভালোবাসার কোষ্ঠী পাথরে আজ তোমার কষব পরাণ। এমন সময়ে ব্যারিস্টার বন্ধুটি আসিয়া চক্ষে অন্ধকার দেখিলেন। চাঁদের আলোয় দুটি প্রাণীর অস্তিত্ব অনুভব করিয়া, তাহলে লেট মি রিটায়ার ফর দ্য নাইট বলিয়া দরজাটি বাহির হইবার সময় টানিয়া দিয়া গেলেন। আমার এই দালাল বন্ধু দুটির নিজ নিজ ব্যবসায়ে পসার হয় নাই, সেই জন্য আমার এই কার্যে তাহারা সহায়তা করেন।
দালালির অংশ আধা আধি। কিন্তু আশা মিটে কই, খরচও সংকুলান হয় না। বিশেষত এই মহাপাপের পয়সারও আবার বরখাদার দুইজন। একদিন ব্যারিস্টারকে বলিলাম, তুমি একেবারে অকর্মা, এত জায়গায় জাল ফেললে একটিও রুই কাতলা গাঁথতে পারলে না। রাজধানীর আশেপাশে জাল হাতে করে ঘুরলে হবে না, একটু দূরে যাও। যে বাঙালটি, সেই যে পাট ব্যবসায়ী গুহ, সেটি বেশ জব্বর মক্কেল ছিল। দর্শনে এক গিনি, স্পর্শে হয়তো পাটের সওদাগরি জাহাজও খানকতকেই গহরে রেখে যেত। পারবে ধরতে তাকে? কিছুদিনের জন্য ব্যারিস্টার দালাল উধাও হইলেন। শেষে একটি প্রকাণ্ড কাণ্ড করিয়া বসিলেন। আসাম হইতে বেশ একটি ভদ্র বেশধারী ধনবান মনুষ্য গ্রেপ্তার করিয়া আনিলেন। তিনি চিরকুমার ব্রত প্রচারের জন্য তাহার উৎসাহের অভাব নাই। তিনি প্রথম দিনেই আমাদিগের আতিথ্য স্বীকার করিয়া রজনী যোগে চিরকৌমার্যের মহিমা কীর্তন শুরু করিয়া দিলেন। আমি কপটাচারে চিরদিনই অভ্যস্ত। গভীর রাত্রে তাহার সঙ্গে একাকী এই বিষয়ে আলোচনায় প্রবৃত্ত হইব বলিয়া রাত্রির জলযোগ শেষ করিয়া লইলাম। মধ্যরাত্রে আলো জ্বালিয়া ফ্যান খুলিয়া দিয়া যুবক যুবতীর পরস্পরের প্রতি স্বাভাবিক আকর্ষণকে লক্ষ্য করিয়া তাহার বিরুদ্ধে কঠোর অশুভ মন্তব্য প্রকাশ করিতে লাগিলাম। বলিলাম, ঈশ্বরের এই পবিত্র রাজ্যে মানুষ নানাবিধ কৃত্রিম উপায়ে পাপ পথে সর্বদা নরনারীকে আকর্ষণ করিতেছে। উদাহরণস্বরূপ তাহাকে একটি প্যাকেট হইতে কতগুলি প্যারিসের ছবি খুলিয়া এক একটা করিয়া দেখাইতে লাগিলাম। যে পাকা শিকারী, সে কখনো চিড়িয়ার প্রাণ বধ করে না। সিংহ, ব্যাঘ্র প্রভৃতি জবরদস্ত হিংস্র জন্তুই তাহাদের শিকারের বস্তু। যখন ছবিগুলি দেখাইয়া তাহার মধ্যে কোন অংশ কিরূপ অশ্লীল বিশেষভাবে তাহার বিচার করিতে লাগিলাম, দেখিলাম যেন তাহার আস্ফালন অনেকটা মন্দীভূত হইয়াছে। তিনি আগ্রহ সহকারে সেগুলি যেন দুই চোখ দিয়া গিলিতে আরম্ভ করিয়াছেন। তাহার পর বলিলাম, নরনারীর বিবাহে বা প্রণয় মিলনে এইসব ঘৃণিত কার্যই সম্পাদিত হয়। আপনি যদি চিরকুমার ব্রত ধারণ করিয়া জীবনযাপন করিতে পারেন, আমিও আপনার সহিত চিরকুমারী রূপে এই মহান ধর্মপ্রচারে সহায়তা করিব। তিনি বলিলেন, এরূপ ছবি আরও আছে। আমি তখন একটি বাক্স আনিয়া তাহার নিকট হাজির করিলাম। তিনি উৎসাহ সহকারে আমার নিকট এমনভাবে ঘেঁষিয়া বসিলেন যে কপট চিরকুমারী আমি তৎক্ষণাৎ তাহার নিকট হইতে আত্মরক্ষা করিবার জন্য চেয়ারটি সরাইয়া লইলাম। তিনি বলিলেন, আপনি কি জন্য এতগুলি ছবি সংগ্রহ করিয়াছেন? আমি বলিলাম, পাপ হইতে দূরেতে থাকি। পাপের স্বরূপ পূর্বে চিনিয়া লওয়া প্রয়োজন, তাই এইগুলি যত্ন করিয়া রাখিয়াছি। কিন্তু কি আশ্চর্য, যখন নিভৃতে এগুলি সম্মুখে রাখিয়া মনে মনে ইহাদের কুৎসিত ভাবগুলি আলোচনা করি, তখন কি একটা ঘৃণিত লিপ্সা প্রাণে জাগিয়া ওঠে, যেন ছি, সে কথা বলিতে লজ্জা মনে হয়। আপনি চিরকুমার ব্রতধারী বলিতে লজ্জা করে। তখন মনে হয় বোধহয় অতি নিকট আত্মীয় বিরুদ্ধ সম্পর্কীয় একজন সুবেশধারী যুবকের সঙ্গ আমার পক্ষে নিরাপদ নহে। ঘড়িতে ঢং ঢং করিয়া ৩টা বাজিল। আমি বিশ্রামের প্রস্তাব করিলাম। তিনি সম্মত হইলে উভয়ে একই কক্ষে শয়ন করিলাম। আমি নিদ্রার ভান করিয়া নীরব রহিলাম, কিন্তু জাগ্রত ছিলাম। তিনিও নিদ্রা যাইতে পারিলেন না। আমি পূর্বেই পরিচয় পাইয়াছিলাম। সাড়া দিয়া বলিলাম, এই বাড়িখানি আমি ভাড়া লইয়াছি। ২০,০০০ টাকা লইলে এখানে নিজস্ব করিয়া এইখানে দুজনে থাকিয়া এই মহামন্ত্রের প্রচার করিতে সমর্থ হই, নচেত শীঘ্রই এ স্থান ত্যাগ করিতে হইবে। ৩ মাসের বাড়ি ভাড়া ১০০ টাকা হিসেবে বাকি পড়িয়াছে।
তিনি তৎক্ষণাৎ স্বীকৃত হইলেন, বলিলেন, যদি আপনার মতো সঙ্গী পাই তবে যথা সর্বস্ব এই কাজে ব্যয় করিতে প্রস্তুত আছি। বুঝিলাম তাহাকে হস্তগত করিয়াছি। তখনও তাহার নিদ্রা আসে নাই, আসিবার সম্ভাবনাও ছিল না। তখন আমার পবিত্র ব্রতধারী আমার জীবন সঙ্গীর একটু পরিচর্যায় নিযুক্ত হইলাম। নিকটে আসিয়া বলিলাম, নূতন স্থানে আসিয়া আপনার নিদ্রার ব্যাঘাত হইতেছে, একটু তোয়াজ করিলেই সুস্থ হইতে পারিবেন। আমার আর তখন ভয় কি? তিনিও পবিত্র, আমিও পবিত্র। তাহার মস্তক নিজ অঙ্কে স্থাপন করিয়া কেশগুলির মধ্যে অঙ্গুলি সঞ্চালন করিতে লাগিলাম। বলিলাম, যুবক বা যুবতীর মনের দৃঢ়তারও পরীক্ষা হওয়া আবশ্যক। প্যারিস ছবিগুলির একটি ছবির প্রসঙ্গ তুলিয়া তাহার মানসপটে ভাবটি চিত্রিত করিয়া দিলাম। তিনি তৎক্ষণাৎ পার্শ্ব পরিবর্তন করিলেন। আমি তাহার শোচনীয় অবস্থা অনুভব করিয়া মনে মনে হাসিতে লাগিলাম। আমরা পিশাচি, পৈশাচিক আনন্দই আমাদের আনন্দ। তাহাকে এই পর্যন্ত পাপের পথে এগাইয়া দিয়া তাহারই অনতি দূরে শয্যা রচনা করিয়া শয়ন করিলাম। পরদিন প্রভাতে কি দেখিলাম, একদিন পূর্বে যিনি আমার সম্পূর্ণ অপরিচিত ছিলেন, যিনি কখনো কাহারও পানি পীড়ন করিবেন না বলিয়া প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছিলেন, তিনি এক রাত্রির মধ্যে আমার পরম ভক্ত অনুগত দাসে পরিণত হইয়াছেন। যে নারী তাহার পরিত্যাজ্য, সেই নারী শিরোমণি আমি বার বিলাসিনী মানি ওরফে মিস মুখার্জি ভিন্ন তার অন্ন রোচে না। চা আসিল, বিস্কুট আসিল, নিষিদ্ধ পক্ষীর একজোড়া ডিম আসিল, কিন্তু তাহার মুগ্ধ নেত্র আমায় অনুসরণ করিতে লাগিল। আমি যাইয়া যখন চা পানে রত হইলাম, তখন তিনি শীতল চাটুকু ঢোকে ঢোকে গিলিতে লাগিলেন। বাড়ি ক্রয় করিবার জন্য 2-3 মাসের মধ্যে 20,000 টাকা আমার হস্তগত হইল। আমার অঙ্গ মণি কাঞ্চনাদি নানা অলঙ্কারে ভূষিত হইল। অলঙ্কারে আমি আপত্তি করিলেও তাহা গ্রাহ্য হইল না। আমি একদিন তাহাকে বলিলাম, আমি চিরকুমারী থাকিয়া ব্রত উদযাপন করিব, তিনি অনায়াসে সংসার আশ্রমে প্রবেশ করিতে পারেন। তিনি বলিলেন, আশ্রমের সেরূপ ওলট পালট করিতে আমাকে নাকি তাহার সঙ্গে যোগ দিতে হইবে। আমি তৎক্ষণাৎ 2 কর্ণে 2 হস্তে 2টি অঙ্গুলি প্রদান করিতেই অসাবধানতাবশত তাহার সম্মুখে বেআব্রু হইয়া পড়িলাম। তিনি উন্মত্তের মতো আসিয়া আমাকে গভীর আলিঙ্গনে নিষ্পীড়িত করিয়া গণ্ডদেশে এক নিঃশ্বাসব্যাপী চুম্বন মুদ্রিত করিয়া দিলেন। তারপরেই একদিন সরাসরি বিবাহের প্রস্তাব। আমি বলিলাম, এর কর্তা আমি নই দাদাবাবু। দাদাবাবু আসামির সঙ্গে বাঙালি শিক্ষিতা যুবতীর এরূপ মিলন অসম্ভব বলায় আমার গবুচন্দ্র প্রণয়ীটি কিল খাইয়া কিল চুরি করিয়া অদৃশ্য হইলেন। ভবানীপুরে উঠিয়া আসিয়াছি পর হইতে আমি মিস মুখার্জি নামেই পরিচিত। আমি এখন আর মানদা, ফিরোজা বিবি বা মানি দিদি নহি। প্রতিদিন আমি নূতন নূতন মতলব আটিতে লাগিলাম। আমার এই মতলবের মধ্যে টি পার্টি ছিল প্রধান। অফিস ছুটির পর আমার দালাল আসিতেন। যাহারা আসিতেন তাহারা ভালো মন্দ উভয় শ্রেণীরই ছিলেন। 2-1 ঘণ্টা আলাপ পরিচয়ই আমার প্রয়োজনীয় ব্যক্তিটিকে বাছিয়া লইতে পারিতাম। এভাবে যাহারা আসিতেন তাহাদের দ্বারা আমার তেমন ভালো আয় হইত না। বিশেষত এদের জন্যও খরচ হইত। বড়লোকের পকেটে হাত দিতে না পারিলে আমারও দালাল দয়ের কি করিয়া পোষাইবে। একদিন ব্যারিস্টার সাহেবকে বলিলাম, দেখো, একটা কাজ করো, এই কলিকাতা শহরের বড় ব্যবসায়ী, বড় চাকুরে, ডেপুটি, মুন্সেফ, জমিদার, উকিল, ব্যারিস্টার, স্কুলের শিক্ষক, প্রফেসর, দেশকর্মী, সংস্কারক, এদের মধ্যে যাহাদের পকেটে বেশ টাকা আছে, তাহাদের প্রত্যেক শ্রেণী হইতে
5 জন করে নিমন্ত্রণ করে একটা ভালো পার্টির বন্দোবস্ত করো দেখি। ব্যারিস্টার সাহেব দিন চারের মধ্যে একটা লিস্ট তৈরি করিয়া আমাকে দেখাইলেন। লিস্টের মধ্যে পূর্বজীবনের পরিচিত 3টি ভদ্রলোকের নাম আমি ছাটিয়া দিলাম। তিনি নূতন নাম দ্বারা তাহা পূরণ করিলেন। এক রবিবারেই পার্টির আয়োজন হইল। আমার নামে ছাপানো নিমন্ত্রণ কার্ড দারোয়ান দ্বারা পাঠানো হইল। স্কুলের শিক্ষক এই নিমন্ত্রণে একজনও আসেন নাই। মুন্সেফ মাত্র একজন আসিয়াছিলেন। তিনি পার্টি শেষ হইবার পূর্বেই চলিয়া যান। দেশকর্মী এবং উকিল ও ব্যারিস্টার প্রায় সকলেই আসিয়াছিলেন। অন্যান্যদের মধ্যেও প্রায় অনেকেই আসিয়াছিলেন। জলযোগের সামান্য বন্দোবস্ত ছিল, আর ছিল বিলাতি তরল পদার্থ। অবশ্য এই জিনিসটা সকলের মধ্যে পরিবেশিত হয় নাই। এই উপলক্ষে একটা ব্রহ্মসঙ্গীত এবং রবীন্দ্রনাথের 4টি গান আমি গাহিয়াছিলাম। শ্রীযুক্ত প্রদীপ কুমার রায়ও কয়েকটি গান গাহিয়াছিলেন। একজন দেশকর্মী একটা স্বদেশ সঙ্গীত গাহিতে আমায় অনুরোধ করিলেন। আমি এই নূতন গানটি গাহিয়াছিলাম। হাত দিয়ে তুই বাঁধলি হাত, প্রাণ দিয়ে প্রাণ বাঁধলি না। গান শেষ হইলে রাজনৈতিক তর্ক বিতর্ক আরম্ভ হইল। একজন কর্মী পদ্ম সরকারের নিন্দা আরম্ভ করিলেন। তার নাকি কোথায় 2-1টা রক্ষিতা আছে, তাহার কথা, তাহার জাল জুয়াচুরির কথা তুলিয়া তাহাকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করিলেন। মিস্টার ঘোষ ইহার প্রতিবাদ করিলে অন্য এক দেশকর্মী মিস্টার ঘোষকে পর্যন্ত আক্রমণ করিতে ছাড়িলেন না। তিনি ইহাও বলিতে একটু ইতস্তত করিলেন না যে দেশবন্ধু এদের লাই দিয়ে বড় করে বড়ই ভুল করেছিলেন। দেশবন্ধু ভুল করিয়াছিলেন, এ কথাটাতে আমার প্রাণে যেন কেমন লাগিল। তখন আমি ইহার প্রতিবাদ করিয়া বলিলাম, দেশবন্ধু ভুল করিয়াছিলেন কি ঠিক করিয়াছিলেন তাহা তোমার আমার মতো লোকের বুঝিবার শক্তি নাই। সে অগাধ সমুদ্রের তলস্পর্শ তোমার আমার মতো লোকের কাজ নয়। তিনি কাহারও উপর কোনো কার্য বিশেষের জন্য বিদ্বেষ বা প্রতিহিংসা পোষণ করিতেন না। তিনি লোক চিনিতে পারিতেন বলিয়াই এমন লোকও স্থান দিয়াছিলেন। যেমন কুস্তিগির পালোয়ানকে আয়ত্ত করিতে হলে কুস্তিগির পালোয়ানের প্রয়োজন, তেমনি এই লোক দ্বারাও তিনি তার উপযুক্ত কাজ করাইবার জন্যই রাখিয়াছেন। এরপরও তিনি জেদ ছাড়িলেন না, বলিলেন, এই যে বিশ্বাসঘাতক সেই প্রমাণ বোধহয় দেশবন্ধু পান নাই। এখন তার মূর্তি বাহির হইয়া গিয়াছে। মহারাজা কৌনিসের কাছে গোপনে দলের খবর এ লোকটাই দিত। তারা দিদির প্রণয়ীর এই অপমানটাতে আমার মনটা যেন কেমন হইয়া গেল। প্রকাশ্যে বলিলাম, আচ্ছা, আপনারা শ্লীলতার বাহিরে যান কেন? বিশেষত পদ্মবাবুর অসাক্ষাতে বলা কি ভালো? তার কথা না জানে কে? তাকে তো লোকে ওই চক্ষুতেই দেখে। আজ যে পার্টিতে তাকে বলি নাই, কারণ তাকে নিমন্ত্রণ করা হইয়াছে জানিলে হয়তো অনেক বিশিষ্ট লোক নাও আসিতে পারেন। এই ভদ্রলোকটি আবার বলিতে লাগিলেন, বীরেন শাসমল, জিতেন ব্যানার্জি এবং হেমন্ত সরকার কেন চলিয়া গিয়াছেন তা কি আপনারা জানেন? আমি তাকে আর বাড়তে না দিয়া কোনো প্রকারে থামাইয়া রাখিলাম। মিস্টার ঘোষ ব্যারিস্টার সাহেবের সঙ্গে অন্য ঘরে যাইয়া একটু টনিক খাইয়া আবার আসিলেন। তিনি বলিলেন, মিস মুখার্জি, কিছু মনে করবেন না। সেদিন ঢাকার কাগজে দেখা গেল কোন মেয়ে বোর্ডিংয়ে আবর্জনার স্তূপে এক মৃত ভ্রূণ পাওয়া গিয়াছে। ইহা লইয়া ঢাকায় মহা হুলুস্থুলু। আজকাল যে প্রকার অবাধ মেলামেশা চলিতেছে, ইহারই ফলে এই ভ্রূণ হত্যা নহে কি? ঢাকার এক ভদ্রলোক বলিলেন, একটা নহে, অনেক। আমি বলিলাম, অবাধ মেলামেশা দোষের নহে, নিজেকে বাঁচিয়ে চলতে হয়। এই যে মেয়েগুলি আজকাল ছেলেদের সঙ্গে এক কলেজে পড়ছে, দেখুন তাদের কেমন সুন্দর চাল চলতি, যেন ঠিক ভাই বোন। প্রকৃতির যা নিয়ম, ভাই বোন একসঙ্গে, এরা ঠিক তাই। আমি শিক্ষিতা উদার মিস মুখার্জি। ইচ্ছার বিরুদ্ধেও আমাকে অবাধ মেলামেশা সমর্থন করিতে হইল, নইলে আমার মান থাকে কোথায়? অবাধ মেলামেশার জন্যই আজ আমি পতিতা। এ বিষয়ে আমি আর বাড়াবাড়ি পছন্দ করিতেছিলাম না।
বিশেষত রাত্রি অধিক হইয়াছিল। ক্রমে অনেকেই বিদায় গ্রহণ করিলেন। একটি খদ্দর পরিহিত যুবক রহিয়া গেলেন। ইনি এখন কৌমার্যব্রত পালন করিতেছেন। এরও বাজারে যথেষ্ট সুনাম আছে। ভাবিলাম, এদের মতো কুমার এবং আমার মতো কুমারীর সংখ্যা যদি এমনভাবে বৃদ্ধি হয়, তবে এদেশের কি শোচনীয় পরিণাম। আমি নিজে পতিতা, তার উপর আবার সাজিয়াছি ভদ্র ঘরের কুমারী। এই প্রকার জুয়াচুরি আর ভালো লাগিতেছে না। আমার হাতে হাজার কয়েক টাকা জমিয়াছে। এই হীন পাপ বৃত্তি আর করিব না কল্পনা করিতেছিলাম। কিন্তু আমার দালাল দুইজন ইহাতে অসুখী হন দেখিয়া অনেকটা ইচ্ছার বিরুদ্ধে লিপ্ত আছি। দেহ বিক্রয় করিবার জন্য বারবার আমায় প্রলুব্ধ করিয়াছিল রানীমাসি। সেজন্যে তাকে ততটা দোষ দেওয়া হয়তো চলে না, কারণ উহাই ছিল তাহার ব্যবসা। কিন্তু আমার এই দালাল দ্বয়, যাহারা ভদ্রলোকের ছেলে বলিয়া পরিচিত এবং উচ্চশিক্ষার ডিগ্রিও যাদের আছে, তাদের এই প্রকার প্রবৃত্তির বিষয়ে যখন ভাবিতাম, তখন মনে হইত, হে জগতের কি কল্যাণ আছে! যে জাতির মধ্যে উচ্চশিক্ষিত ভদ্রলোকের ছেলে বেশ্যার দালালি করে কেন? বেশ্যাকে বেশ্যাবৃত্তি পরিত্যাগ করিতে দেখিলে তাহাকে ওই পাপ বৃত্তি করিতে প্রলুব্ধ করে, তাহারাও ভদ্র এবং শিক্ষিত। আমি দেখিয়াছি বারবনিতা সমাজেও কেহ এই বৃত্তি পরিত্যাগ করিতে চাহিলে অনেক পতিতা তাহাকে সাহায্যই করিয়া থাকে, কিন্তু ভদ্র নামধারী লোকের কি প্রবৃত্তি! সেদিন রামবাগানে অবস্থাপন্ন পতিতা নারী চুনি গলায় দড়ি দিয়া আত্মহত্যা করিয়াছে। তাহার আত্মহত্যার কারণ সে এক চিঠিতে লিখিয়া রাখিয়া গিয়াছিল। পতিতার জীবনে আমার ধিক্কার জন্মিয়াছে। সে অন্যান্য পতিতাকেও এই বৃত্তি পরিত্যাগ করিতে উপদেশ দিয়া গিয়াছে। যে পাপ বৃত্তি করিতে প্রাণ আর চাহে না, তাহাতে লিপ্ত থাকিতে যে কি কষ্ট, তাহা কাহাকেও বুঝানো যায় না। একদিন আমার উকিল দালালটি বলিলেন, দমদমে বাবুর বাগানে একটা পার্টি দিব ঠিক করিয়াছি। আমি বলিলাম, দমদমে আর কেন, যদি দিতেই হয় তবে বাড়িতেই দাও। তিনি শুনিলেন না। বাগানেই ভালো লোক আসেন ইহাই বুঝাইয়া বাগানে পার্টির উদ্যোগ করিলেন। আমার নামে মুদ্রিত নিমন্ত্রণপত্র বিলি হইল, কিন্তু কাহারা যে নিমন্ত্রিত হইলেন সে খবরে আমি আর নেই। অনিচ্ছায় যে কাজ, তাহাতে তেমন উৎসাহ উদ্দীপনা থাকে না। নির্দিষ্ট দিনে আমার নিজের মোটরে দমদমে গেলাম। মোটর চালাইলেন খোদ ব্যারিস্টার সাহেব। আমি তার বাম দিকে বসিয়াছিলাম। উকিলবাবু ছিলেন আমাদের পিছনে। দমদমে যাইয়া দেখি সেখানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের ২০-২৫ জন লোক বসিয়া আছেন। কয়েকটি খদ্দর পরিহিত যুবক নানা আয়োজনে ব্যস্ত। আমি জিজ্ঞাসা করিলাম, এরা কারা? উকিলবাবু বলিলেন, ইনি পার্টির খরচ দিচ্ছেন বাবু, এরা তাহারই লোক। যিনি খরচ বহন করিতেছেন তাহারও খদ্দরের জামা কাপড় এবং পায়ে স্যান্ডেল দেখিয়া মনে মনে বড় বিরক্ত হইলাম, কারণ নিন্দিত পল্লীতে থাকিতেও এই প্রকারের খদ্দর পরিহিত বহু যুবক প্রৌঢ়ের সাক্ষাৎ ঘটিয়াছে, কিন্তু তাহাদের দ্বারা আয় হইয়াছে সামান্য। পুলিশগুলি যেমন ওই সকল পল্লীতে তাহাদের পোশাকের দাপটে কাজ সারিয়া যায়, খদ্দর পরিহিত দেশকর্মী ভলেন্টিয়ার নামধারী অনেক যুবকও বলে, আমরা দেশের কাজে ব্রতী, পয়সা পাবো কোথায়? অনেক কবি এবং সাহিত্যিকের দলও রিয়েলিস্টিক আর্টের খোঁজে নিন্দিত পল্লীতে যাইয়া মার্জিত কথা বলে এবং বিনা খরচায় আর্টের স্বরূপ বুঝিতে চেষ্টা করে। সুতরাং আমার বিরক্ত হওয়াটা যে খুব অন্যায় হইয়াছে, তাহা অন্তত কোনো ব্যবসায়ী লোক মনে করিবেন না। সেদিন শিষ্টতার খাতিরে একটা গান গাহিলাম। আমার পরে অন্য দু একজনও গান ধরিলেন। গান শেষ হইলে নারী নিগ্রহের কথা উঠিল। সকলেই ইহার জন্য তীব্র মন্তব্য প্রকাশ করিলেন। মন্তব্য প্রকাশের প্রধান কারণ মুসলমান সমাজের নীরবতা। একজন মুসলমান ভদ্রলোক ইহার প্রতিবাদ করিয়া যাহা বলিলেন তাহার সারমর্ম এই, হিন্দু নারীগণই মুসলমানদের সঙ্গে যায়,
ইহা মুসলমানদের দোষ নহে। মৌলবী আকরাম খাঁও এই প্রকার কথাই তাহাদের আহুত প্রতিবাদ সভায় বলিয়াছিলেন। এই পার্টি যেদিন হইয়াছিল তাহার কয়েকদিন পূর্বের কাগজেই ময়মনসিংহ শহরের ওভারসিয়ার শিক্ষিত মুসলমান আব্দুল রহিমের অবিবাহিতা কন্যা এবং কটিহাদি থানার গোলাম সাহেবের স্ত্রীর নির্যাতনের খবর দেখাইয়া বলিলাম, ইহারা কি হিন্দু ছিল, না হিন্দু ইহাদের অপহরণ করিয়াছে? আকরাম খাঁ সাহেবকে একটু ভাবিয়া ইহার উত্তর দিতে বলিবেন কি? আব্দুল রহিম সাহেবের এই কন্যাকে উদ্ধার করিবার জন্য হিন্দুগণ যে প্রকার চেষ্টা করিয়াছিলেন তেমন প্রাণপণ চেষ্টা মুসলমানগণও করেন নাই। থানার দারোগা ঘোষাল মহাশয়ও হিন্দু। তিনি এজন্য আসমুদ্র হিমাচল মন্থনের আয়োজন করিয়াছিলেন। মৌলভী সাহেব এ বিষয়ে আর কোনো জবাব দিতে না পারিয়া সৈনিক কবি নজরুল ইসলামের বিবাহর কথাটা উল্লেখ করিয়া ফেলিলেন এবং হিন্দুর দোষেই এই বিবাহটা হইয়াছে বলিলেন। তিনি আরও বলিলেন, নজরুল কি মেয়ের ভাইয়ের নিকটে প্রস্তাব নিয়া প্রথমে যাইতে সাহসী হইত যদি সে? আমি তাহাকে বাধা দিয়া বলিলাম, যাহাদের কোনো শাস্ত্রানুসারে বিবাহ হইয়াছে তাহাদের কথা উল্লেখ করা উচিত নয়, আপনি এ বিষয়ে কোনো কথা বলিবেন না। তিনি বেশ একটু রাগের ভাব দেখাইয়া চুপ করিতে বাধ্য হইলেন। আমি মনে মনে বলিলাম, ইহা একমাত্র অবাধ মেলামেশার পরিণাম। যদি বিবাহটা আরও কিছুদিন টিকিয়া যায় তবে হয়তোবা পাকা হইলেও হইতে পারে। এই মৌলভী সাহেবটি এমনই নির্লজ্জ যে আবার বলিতে লাগিলেন, আজকাল রাস্তাঘাটে যেসব হিন্দু মেয়ে বেআব্রু চলাফেরা করেন তাহাদের অনেকের ডান দিকের অঙ্গবিশেষের উপর ইচ্ছাপূর্বক শাড়ি না দিবার কারণ কি? আমি লজ্জায় জিভ কাটিলাম। এ কথার কি উত্তর দিব? পতিতাগণ যে অঙ্গ রাস্তায় চলিতে সাবধানে ঢাকিয়া চলে, আজকাল গৃহস্থ কুমারী ও বিবাহিতাদিগের অনেকের উহা খোলা রাখা যেন ফ্যাশন মনে করেন। ইহার উত্তর নাই। বেশ একটু রুক্ষ মেজাজে তাহাকে বলিলাম, মহিলাদের সম্মান রাখিয়া যিনি কথা বলিতে পারেন না তাহার কথা না বলাই উচিত। আমার এই কথায় কয়েকজন বিশিষ্ট মুসলমান একসঙ্গে চলিয়া গেলেন, কিন্তু রহিলেন দু একজন, যিনি পার্টিদাতার অন্তরঙ্গ বন্ধু এবং হিন্দু মুসলমান মিলনের বিশেষ কর্মী বলিয়া আমার দালাল আমাকে তাহার নিকট পরিচয় করাইয়া দেন। তাহার মতলব আমার আর বুঝিতে বাকি রহিল না। আমি আমার দালালকে ঘৃণা ভরে গোপনে বলিলাম, এ পাপ বৃত্তি আজই শেষ, আর না। নিন্দিত পল্লীতেও যাহাদের গ্রহণ করি নাই, আজ তুমি তাদের নিয়ে এসে হাজির। ধিক তোমাদের শিক্ষায়। দালালটি বলিল, এ না হলে যে হিন্দু মুসলমান মিলন হয় না, তাই এদের বাদ দিয়ে পার্টি দেওয়া ভালো নয়। তাহাদের প্রকাশ্যে কিছু বলিলাম না, লোকটার রুচি যেন মার্জিত বলিয়াই মনে হইল। এমন সময়ে কেহ কেহ সর্দার বিলের বাদ প্রতিবাদ আরম্ভ করিলেন। আমার আর উহাতে যোগ দিবার ইচ্ছা ছিল না, কিন্তু পরে যখন আমার মতামত জানিতে চাহিল তখন আর কি করি? আমি যে শিক্ষিতা উদার নারীর আবরণে নিজেকে ঢাকিয়া কথা কহিতেছিলাম তাহা ভুলিয়া গেলাম। আমাদের পতিতা সমাজে যে হাজার হাজার কুমারী মেয়ে প্রথম যৌবন উদ্ভবের সঙ্গে সঙ্গে যৌনলিপ্সা চরিতার্থ করিতে না পারিয়া প্রবৃত্তির তাড়নায় হিতাহিত জ্ঞান শূন্য হইয়া অবৈধ প্রেমে মজিয়া নিন্দিত পল্লীতে আশ্রয় লইতে বাধ্য হইয়াছে, তাহাদের কথাই মনে হইল। মনে হইল, যাহারা নিজেদের কলঙ্ক ঢাকিয়া রাখিতে পারে নাই তাহারাই তো এখানে আসিয়াছে, তাহারাই তো সমাজের অতি সামান্য অংশ মাত্র। এ প্রকার গুপ্ত প্রেম কয়টা ধরা পড়ে? হাজারে দু একটা বই তো নয়। প্রকাশ্যে বলিলাম, প্রকৃতির নিয়ম অনুসারে রজদর্শনের সঙ্গে সঙ্গেই যখন মেয়েদের প্রবৃত্তি জাগরিত হয় তখন ইহার পূর্বেই বিবাহ দেওয়া উচিত। মৌলভী সাহেব বলিলেন, মিস মুখার্জির মুখে এমন উত্তরের আশা আমরা করি নাই। আমি বলিলাম, আমি কেন? ওই সেদিন যে নারী বাহিনী সর্দার বিল সমর্থন করিতে টাউন হলে গিয়াছিল, তাহাদের যাইয়া গোপনে জিজ্ঞাসা করুন, তাহারাও আমার মতেরই প্রতিধ্বনি করিবে।
আমি আর নিজেকে সামলাইতে পারিলাম না। ঢাকার ছাত্রীনিবাসের ভ্রূণ হত্যা, দাস গুহ পরিবারের অবৈধ বিবাহ প্রভৃতি কতগুলি বড় ঘরের দৃষ্টান্ত দেখাইয়া দিলাম। সৈয়দ হোসেনের সঙ্গে নেহেরু কন্যার পলায়নের কথাটাও বলিয়া ফেলিলাম। শাস্ত্র আমি জানি না, জানিতেও চাহি না, কিন্তু প্রাণে ক্ষুধা থাকিলে যদি সুধার পাত্র সম্মুখে পায়, তবে এমন বীর নারী কয়জন আছে যে বৎসরের পর বৎসর তাহা গ্রহণ না করিয়া মুখ ফিরাইয়া চলিয়া যায়? ইংল্যান্ড আমেরিকায় কি দেখিতেছি, সেখানে প্রতি শতে 20টা ছাত্রী বিবাহের পূর্বে সন্তান প্রসব করে। ইহাতে তাহাদের সমাজচ্যুত হইতে হয় না। যদি ভারতকে তোমরা আমেরিকা করিতে চাও তবে সে ভিন্ন কথা। মৌলভী সাহেব তখন অ্যালবার্ট হলে মেয়েদের সর্দার বিবাহ বিল সমর্থনের কথা উল্লেখ করিয়া বলিলেন, এই তো সেদিন 200-300 মহিলা অ্যালবার্ট হলে মিলিত হইয়া তালাক আইনটাও পাশ করিতে অনুরোধ জানাইয়াছেন। এর উত্তর আমি আর কি বলিব ভাবিয়া উঠিতে পারিলাম না। হায় হিন্দু নারী, আজ তোমার এ কি মনোবৃত্তি! তোমরা যে দেখছি সারা ভারতটাকে সোনাগাছিতে পরিণত করিতে পারিলে পরিতৃপ্ত হও। এই কথার কোনো জবাব না দিয়া বলিলাম, 14 বৎসরের পূর্বে কন্যার বিবাহ দিবার জন্য অভিভাবককে কেহ যখন বাধ্য করে না, যদি উহা অকল্যাণ মনে করেন, তখন দেশকে বুঝাইয়া সেই ব্যবস্থা করা উচিত। তাহা না করিয়া পুলিশের হাতে হিন্দুর যৌন ব্যাপার যাহারা দিতে চেষ্টা করিতেছেন, তাহারা দেশের ঘোর শত্রু। বিশেষত আমরা যখন শীঘ্রই স্বরাজ পাইতেছি, তখন এ কয়টা মাস সবুর করিলে কি চলে না? সেই দিন হইতে আমি প্রতিজ্ঞা করিলাম, এ পাপ ব্যবসা আর করিব না। রিপু জয় করিতে পারি নাই বটে, চেষ্টা করিব। আমি এখন পাপ ব্যবসা পরিত্যাগ করিয়াছি। আমার যে টাকা আছে তাহার দ্বারা আমার জীবনের অবশিষ্ট সময় চলিতে পারে। কবে মরিব ঠিক নাই। হয়তো আমার ধন আমার নিজ কার্যে ব্যয় না হইতেও পারে। দালালদ্বয় একটা উইল করিতে বলিলেন। আমি তাহাদের প্রস্তাবে স্বীকৃত হইয়া একটা খসড়া প্রস্তুত করিতে বলিলাম। খসড়া পড়িয়া দেখিলাম, আমার মৃত্যুর পর তাহারা আমার ত্যায্য সম্পত্তির উত্তরাধিকারী এই প্রকার লিখিয়াছেন। আমি বলিলাম, তাহা হইতে পারে না। আমার মৃত্যুর পর পতিত ও অন্তজ জাতির সেবায় আমার ত্যায্য সম্পত্তি ব্যয় করিতে হইবে। পতিতার ত্যায্য সম্পত্তি গভর্নমেন্ট নিয়া যান, তাহাতে পতিতার ইচ্ছানুরূপ কোনো কার্যই হয় না। এজন্য কলিকাতার কয়েকটি পতিতা মৃত্যুর পূর্বে হিন্দু ধর্মের যাহারা সংস্কারক এমন প্রতিষ্ঠানে দান করিয়া গিয়াছেন। আমিও তাহাই করিব স্থির করিয়াছি। হিন্দু সভা এবং হিন্দু মিশন এই সকল কার্যে বিশেষ অগ্রণী।